সবাইকে স্বাগত। আজ আমরা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য রচিত সমৃদ্ধিকে লিয়ে দূরদর্শী নীতি আপনাই যায় বইটি থেকে পাওয়া কিছু গভীর ভাবনা নিয়ে আলোচনা করব। এই বইটাতে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি পেতে হলে কেমন দূরদর্শী নীতি নেওয়া দরকার সে বিষয়ে খুব সুন্দর পথ নির্দেশ দেওয়া হয়েছে। আজকের আলোচনা আমাদের সেই দিকেই নিয়ে যাবে। চলুন এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখি, কি বলেন? এই আলোচনা হয়তো আমাদের মনে করিয়ে দেবে যে সেই মানব সভ্যতার শুরুর দিনগুলো থেকে আজকের এই সুপারফাস্ট যুগে আসতে গিয়ে আমরা জরুরি কিছু জিনিস হয়তো পিছনে ফেলে এসেছি। কিভাবে সেই আদিম জ্ঞান আর আজকের প্রযুক্তির মধ্যে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক রাখা যায়। হ্যাঁ, খুব জরুরি একটা দিক তুলে ধরেছেন। কিন্তু আমরা যদি একদম শুরুতে ফিরে তাকাই, যখন মানুষ প্রথম পাথর ঘষে আগুন জ্বালালো বা ধরুন নিজের দরকার মতো হাতিয়ার বানাতে শিখল কাঠ বা পাথর দিয়ে, সেই সময় থেকেই তো মানুষের আসল এগিয়ে চলা শুরু, তাই না? ঠিক। বনে বাদারে ঘুরে বেড়ানো থেকে যখন সে নিজের প্রয়োজন মেটানোর জন্য জিনিস বানাতে বা জোগাড় করতে শিখল, তখন থেকেই তো তার মধ্যে কৌতূহল জাগল, বুদ্ধি খুলতে শুরু করল। আর এই জানার ইচ্ছে, নতুন কিছু করার ইচ্ছেটাই তো মানুষকে ধীরে ধীরে সভ্যতার জ্ঞানের পথে নিয়ে গেছে। সেই সময়টা জীবন ধারণের জন্য যে জ্ঞানগুলো দরকার ছিল, যেমন ধরুন খাবার তৈরি করা, পোশাক বানানো, থাকার জায়গা তৈরি করা বা রোজকার ব্যবহারের ছোটখাটো জিনিস, এই সব কলার কৌশলেরই কিন্তু বিকাশ ঘটেছিল। এগুলো তো আর আকাশ থেকে পড়েনি, এগুলো ছিল মানুষের ভেতরের প্রতিভা আর চারপাশের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টার ফল। প্রযুক্তি তখন ছিল মানুষের একটা দারুণ সাহায্যকারী শক্তি, বুঝলেন তো, যা তার খাটনি কমাত, দক্ষতা বাড়াত, কিন্তু কখনোই তার জায়গা নিত না। যতক্ষণ লাগামটা মানুষের হাতে ছিল, ততক্ষণ সেটা আশীর্বাদী ছিল। আচ্ছা, তাহলে বলতে চাইছেন যে সভ্যতার শুরুতে প্রযুক্তি ছিল মানুষের খুব বিশ্বস্ত একজন বন্ধু বা সহায়ক, কিন্তু মনে হচ্ছে একটা সময়ের পর এই ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করল, তাই না? ঠিক কখন থেকে যন্ত্র বা প্রযুক্তি মানুষের শ্রম বা তার স্বাভাবিক দক্ষতাকে শুধু সাহায্য না করে বরং তার জায়গাটাই নিতে শুরু করল? হ্যাঁ, ঠিক এই পয়েন্টটাই কিন্তু আলোচনার একেবারে কেন্দ্রে। সমস্যাটা আসলে গভীর হতে শুরু করল তখন, যখন আমরা এই সহজ সত্যিটা ভুলতে বসলাম যে যন্ত্র বানানো হয়েছে মানুষের কাজ হালকা করার জন্য, তার কাজটা কেড়ে নেওয়ার জন্য নয়। ঠিক। যখন প্রযুক্তি সাহায্যকারীর ভূমিকা ছেড়ে দিয়ে নিজেই কর্তা হয়ে বসল, মানুষের বিকল্প হয়ে দাঁড়ালো, তখনই কিন্তু ভারসাম্যটা নষ্ট হতে শুরু করল। আমরা যেটাকে বলছি ওভার মেকানাইজেশন বা অতিরিক্ত যান্ত্রিকীকরণ। হ্যাঁ হ্যাঁ। সেটা একদিকে যেমন উৎপাদন হয়তো বাড়িয়েছে, বিশেষ করে আমরা উন্নত দেশগুলোতে এর উদাহরণ তো দেখি, কিন্তু এর একটা অন্য দিকও আছে। এই যে অতিরিক্ত নির্ভরতা, এটা মানুষের নিজের খাটনি, তার নিজের হাতে কাজ করার যে দক্ষতা, এমনকি তার যে স্বাভাবিক সৃষ্টিশীল মনটা, সেটাকেও যেন ধীরে ধীরে কমজোরি করে ফেলছে, মূল্যহীন করে তুলছে। এর প্রভাবটা তো তাহলে বেশ সুদূরপ্রসারী মনে হচ্ছে। হ্যাঁ, শুধু অর্থনীতিতে নয়, সমাজ আর ব্যক্তির মনের স্বাস্থ্যের ওপরেও এর গভীর প্রভাব পড়েছে। এর ফলেই আমরা দেখছি সমাজে এক ধরনের গভীর সমস্যা তৈরি হচ্ছে। ধরুন উন্নত দেশগুলো, যেখানে জিনিসের অভাব নেই, সেখানেও মানুষের মধ্যে একটা খালি খালি ভাব, একটা অস্থিরতা, অসন্তোষ, এগুলো বাড়ছে। আচ্ছা। পরিসংখ্যানও তো তাই বলছে। সেখানেও বেকারত্ব, দারিদ্র্য, এমনকি অপরাধ প্রবণতাও বাড়ছে। কেন এমন হচ্ছে? কারণটা হলো মানুষ তার যে স্বাভাবিক সৃষ্টিশীলতা, নিজের হাতে কিছু করার যে আনন্দ, যে আত্মতৃপ্তি, সেই সুযোগ থেকে সে বঞ্চিত হচ্ছে। জীবনটা হয়ে পড়ছে বড্ড বেশি যান্ত্রিক, একঘেয়ে আর আবেগহীন। সেই যে টমাস অ্যাকুইনাসের মতো চিন্তাবিদরা বলতেন না, মানুষ শুধু পেটের জন্য কাজ করে না, সে তার মাথা আর হাত দিয়ে কিছু তৈরি করার মধ্যেও একটা গভীর আনন্দ পায়। যখন সেই সুযোগটাই কমে আসছে, তখন জীবনে একটা মস্ত বড় ফাঁক তৈরি হচ্ছে। এটা তো সত্যি একটা বেশ জটিল আর গভীর সমস্যা। একদিকে উন্নতির হাতছানি, অন্যদিকে মানুষের ভেতরের আনন্দটাই হারিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বেরোনোর জন্য বইটাতে কি কোনো আশার কথা বলা হয়েছে? কোনো ভালো পথের সন্ধান কি দেওয়া আছে?
অবশ্যই, এখানেই তো বইটার সবচেয়ে বড় অবদান। এটা শুধু সমস্যাটা দেখিয়েই থেমে থাকেনি, বরং একটা বাস্তবসম্মত আর মানবিক সমাধানের দিকেও আমাদের নজর কেড়েছে। সমাধান হিসেবে এখানে বড় কেন্দ্রীভূত শিল্পের পাশাপাশি ছোট বা কুটির শিল্পের ওপর খুব জোর দেওয়া হয়েছে। কুটির শিল্প, আচ্ছা। হ্যাঁ, কটেজ ইন্ডাস্ট্রিজ কেন? কারণ এই ছোট উদ্যোগগুলো সাধারণত স্থানীয় পুঁজি আর মানুষের নিজের দক্ষতা, তার সৃষ্টিশীল ক্ষমতা, এগুলোর ওপর নির্ভর করে গড়ে ওঠে। এগুলোতে শুধু যে কাজের সুযোগ তৈরি হয় তাই নয়, বরং মানুষ তার নিজের কাজের মধ্যে দিয়ে একটা আত্মিক সন্তুষ্টি, একটা পরিচিতি খুঁজে পায়। মানুষ যখন নিজের হাতে কিছু গড়ে তোলে, তার সঙ্গে একটা অন্যরকম টান তৈরি হয়, তাই না? একদম, নিজের সৃষ্টির প্রতি একটা মায়া। ঠিক, এখানেই অল্ডাস হাক্সলির মতো চিন্তাবিদদের কথাও মনে পড়ছে। তারাও মনে করতেন সেই প্রযুক্তি বা শিল্পনীতি মানুষের জন্য সবচেয়ে ভালো, যা সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে অর্থপূর্ণ কাজের সুযোগ দেয়, তাদের হাত থেকে কাজ কেড়ে নিয়ে যন্ত্রের হাতে তুলে দেয় না। হাক্সলি জোর দিয়েছিলেন মানুষের শ্রমের ঠিকঠাক ব্যবহারের ওপর, সবার জন্য রোজগারের ব্যবস্থার ওপর আর সৃষ্টিশীল মনের বিকাশের ওপর। বইটাতেও কিন্তু এই মানবিক দিকটাতেই বারবার জোর দেওয়া হয়েছে। এমন শিল্পনীতি দরকার যা যন্ত্রের গোলামি না করে মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। তার মানে এখানে উন্নয়নের একটা একেবারে অন্যরকম মডেলের কথা বলা হচ্ছে, যেখানে সাফল্যের হিসেবটা শুধু কত উৎপাদন হলো বা জিডিপি কত বাড়ল তা দিয়ে হবে না, বরং মানুষের সার্বিক ভালো থাকা, তার মনের শান্তি, তার দক্ষতার বিকাশ, এই সব কিছুকেই সমান গুরুত্ব দিতে হবে। এটা তো প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা একটা ভাবনা। একদম ঠিক ধরেছেন। এখানে ইএফ শুমাখারের মতো বিখ্যাত অর্থনীতিবিদদের কথা খুব প্রাসঙ্গিক। তিনি তার ওই বিখ্যাত বই স্মল ইজ বিউটিফুলে যেমনটা বলেছিলেন, কাজ তো শুধু টাকা রোজগারের উপায় নয়, এটা মানুষের হাত আর মাথা কাজে লাগিয়ে কিছু তৈরি করার আনন্দ, একটা গভীর আত্মতৃপ্তিও দেয়। হ্যাঁ, তা তো বটেই। অতিরিক্ত যান্ত্রিকীকরণ মানুষকে এই আসল আনন্দটা থেকে বঞ্চিত করে ফেলে। যখন তৈরির প্রক্রিয়াটা এতটাই যান্ত্রিক আর অমানবিক হয়ে যায় যে সেখানে মানুষটার নিজের কোনো ছাপ থাকে না, তখন সেটা মানুষের ভেতরের সত্তাটাকেই তো আঘাত করে। কারখানা হয়তো অনেক জিনিস বানাচ্ছে, কিন্তু যে মানুষটা সেই প্রক্রিয়ার মধ্যে আছে, সে নিজেই যেন তার নিজের থেকে দূরে সরে যাচ্ছে। একইভাবে ডোরোথি এল শেয়ার্সের মতো অর্থনীতিবিদও কিন্তু শ্রমের যান্ত্রিকীকরণের বদলে তার মানবিকীকরণের উপর জোর দিয়েছিলেন। তার মতে কাজের পরিবেশটা এমন হওয়া উচিত যেখানে মানুষ নিজে কিছু রোজগারও করতে পারে, আবার কাজের মধ্যে দিয়ে আনন্দ আর নিজের গুরুত্বটাও খুঁজে পায়। এই ভাবনাটা তো মহাত্মা গান্ধীর কাজের সঙ্গেও খুব মেলে যায়। একদম, মহাত্মা গান্ধী তো এই সত্যিটা বহু আগেই বুঝেছিলেন। তিনি বড় বড় যন্ত্রচালিত কারখানার চেয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা ছোট ছোট কুটির শিল্পকে অনেক বেশি গুরুত্ব দিতেন। কারণ তিনি জানতেন বিশাল কারখানা হয়তো অনেক মাল বানাতে পারবে, কিন্তু তাতে বহু মানুষের রুটিরুজি আর আত্মসম্মান জড়িয়ে থাকা ছোট উদ্যোগগুলো শেষ হয়ে যাবে। ঠিক। তিনি প্রায়ই বলতেন, গরিব মানুষকে সাহায্য করার মানে এই নয় যে তাদের বেকার করে দেওয়া হোক, বরং তাদের হাতে তৈরি জিনিসের কদর করা হোক, তাদের খাটনিকে সম্মান দেওয়া হোক। এমনকি আজকের অর্থনীতির দিক থেকেও যদি দেখি, জন ম্যানার্ড কেইনসের মতো বড় অর্থনীতিবিদদের চিন্তারও একটা মিল পাওয়া যায়। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য উল্লেখ করেছেন যে কেইনসের মতো বিশেষজ্ঞরা ভারতের মতো দেশের জন্য বিশাল খুব বেশি পুঁজি লাগে এমন শিল্পের চেয়ে ছোট আর মাঝারি শিল্পের প্রয়োজনটা কথাই বেশি করে বলেছেন। কেন? কারণ এই ছোট আর মাঝারি শিল্পই আমাদের মতো বিপুল জনসংখ্যার দেশে বেকারত্ব আর দারিদ্র্য কমাতে অনেক বেশি কাজে আসতে পারে। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে যে আসল আর টেকসই সমৃদ্ধির জন্য দরকার একটা খুব ভালোভাবে ভাবা একটা দূরদর্শী নীতি। এই নীতিটা শুধু চটজলদি অর্থনৈতিক লাভ বা বিরাট উৎপাদনের দিকে তাকাবে না, বরং মানুষের সুখ শান্তি, তার দক্ষতার ঠিকমতো ব্যবহার আর সমাজের সার্বিক মানবিক উন্নতির দিকেও সমানভাবে নজর দেবে। এটা একটা অনেক বেশি সামগ্রিক বা হোলিস্টিক অ্যাপ্রোচ। ঠিক তাই। বইটাতে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে এই দূরদর্শী নীতির আসল ফোকাসটা হওয়া উচিত গ্রাম, শহরের চাকচিক্যের দিকে না তাকিয়ে আমাদের দেশের উন্নতির ভিত কাটতে হবে গ্রামের মাটিতে। গ্রামের পরিকাঠামোর উন্নতি, তাই তো? একদম। এর জন্য দরকার গ্রামের পরিকাঠামোর আমূল উন্নতি,
যেমন ধরুন সেচ ব্যবস্থার উন্নতি আর আধুনিকীকরণ, যাতে চাষবাসটা আরও নিশ্চিত হয়। তারপর ধরুন প্রচুর পরিমাণে গাছ লাগানো, বনসৃজন। এটা পরিবেশের ভারসাম্য রাখবে, আবার গ্রামের অর্থনীতিকেও সাহায্য করবে। পশুপালনের উন্নতি দরকার, যা পুষ্টি আর আয়ের উৎস হবে। গ্রামে গ্রামে নির্ভরযোগ্য বিদ্যুতের সাপ্লাই দরকার। হ্যাঁ, বিদ্যুৎটা তো খুবই জরুরি। অবশ্যই ছোট শিল্প বা আধুনিক জীবনযাত্রার জন্য এটা অপরিহার্য। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি হল ছোট আর কুটির শিল্পের ব্যাপক প্রসার ঘটানো। আচ্ছা, এই কাজগুলো কিভাবে করা হবে সে বিষয়ে কেউ কিছু বলা আছে? হ্যাঁ, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বইটাতে বলা হয়েছে গতানুগতিকভাবে ঠিকাদার ডেকে কাজগুলো না করিয়ে বরং গ্রামের শিক্ষিত বা অশিক্ষিত বেকার যুবকদের নিয়ে সমবায় বা দল তৈরি করে তাদের মাধ্যমেই এই কাজগুলো করানো উচিত। ও, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ, এতে দুটো লাভ। একদিকে কাজের সুযোগ তৈরি হবে, অন্যদিকে গ্রামের মানুষের মধ্যে নিজেদের এলাকার উন্নতির জন্য একটা দায়িত্ববোধও জন্মাবে। এর পাশাপাশি বইটাতে বারবার জোর দেওয়া হয়েছে মানুষের ভেতরের গুণগুলোর বিকাশের ওপর, যেমন সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম করার ইচ্ছে আর চারিত্রিক দৃঢ়তা। মানে শুধু পরিকাঠামো বানালেই হবে না? না, কারণ যথেষ্ট সুযোগ সুবিধা বা টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি মানুষের মধ্যে এই গুণগুলোর অভাব থাকে, যদি দুর্নীতির ঝোঁক থাকে, তাহলে কোনো পরিকল্পনাই তো সফল হবে না। তাই দেশের সরকার এবং সাধারণ মানুষ দুজনকেই এই ব্যাপারে খুব সচেতন আর সক্রিয় হতে হবে। একটা সামগ্রিক জাগরণ দরকার। আজকের এই আলোচনা থেকে এটা কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য তার বইতে একটা অত্যন্ত জরুরি আর এই সময়ের জন্য খুব প্রাসঙ্গিক সত্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলতে চেয়েছেন, আসল আর টেকসই সমৃদ্ধি শুধু জিনিসপত্রের প্রাচুর্যে বা বড় বড় কারখানায় বা বিরাট উৎপাদনে নেই, ঠিক। বরং সেটা লুকিয়ে আছে মানবিক মূল্যবোধের চর্চায়, মানুষের নিজের ভেতরের দক্ষতা আর সৃষ্টিশীলতার বিকাশে এবং প্রকৃতির সঙ্গে একটা তালমিল রেখে চলার মধ্যে। অবশ্যই প্রযুক্তির প্রয়োজন তো আছেই। আধুনিক জীবনে প্রযুক্তি ছাড়া আমরা এক পাও চলতে পারব না। কিন্তু তার ব্যবহারটা কোথায় হবে আর কতটা হবে, সেই সীমারেখাটা টানতে হবে খুব সাবধানে, খুব বিচক্ষণতার সঙ্গে। প্রযুক্তি যেন মানুষের শ্রম আর কৌশলকে পুরোপুরি কেড়ে নিয়ে তাকে একটা অনুভূতিহীন যন্ত্র বানিয়ে না ফেলে। ব্যালেন্সটা জরুরি। একদম। প্রযুক্তিকে ঠিক ততটাই ব্যবহার করা উচিত যতটা তা মানুষের সার্বিক ভালো করতে সাহায্য করে, তার সৃষ্টিশীলতাকে ফুটতে দেয়, তার শ্রমকে মর্যাদা দেয়। যখনই প্রযুক্তি এই সীমা পেরিয়ে মানুষের শ্রম আর কৌশলকে অপ্রয়োজনীয় করে তোলে, তখনই কিন্তু বিপদ। তাই যারা নীতি তৈরি করেন তাদের এমন পথ বাছতে হবে যা শুধু অর্থনীতির অঙ্ক নয়, বরং সবার ভালো থাকা, মানুষের মনের শান্তি, আনন্দ, কাজের মধ্যে দিয়ে তৃপ্তি খুঁজে পাওয়ার সুযোগ, এগুলোকে নিশ্চিত করে। ঠিক। সবশেষে একটা প্রশ্ন সকলের ভাবনার জন্য রেখে যাই। আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে সব, এই প্রযুক্তি নির্ভর বিশ্বে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে নিজেরা এবং একসঙ্গে কিভাবে আমাদের জীবনে হাতে কলমে কাজ করার দক্ষতা, সৃষ্টিশীলতাকে বাঁচিয়ে রাখতে পারি, কিভাবে মানুষের আপসী সম্পর্কগুলোকে আরও বেশি গুরুত্ব দিতে পারি, কিভাবে এমন একটা সমাজ গড়ার সাহায্য করতে পারি যা শুধু পয়সাকড়ির দিক থেকে নয়, ভেতরের দিক থেকেও সমৃদ্ধ হবে। এই দূরদর্শী নীতিগুলো নিয়ে ভাবা এবং সেগুলোকে কাজে লাগানোর চেষ্টাই হয়তো আমাদের দেশকে আসল সমৃদ্ধি আর দীর্ঘস্থায়ী উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে।